শুভ দুপুর। আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। তবে আজকের বিজনেস আওয়ার সেজেছে কিছুটা ভিন্নভাবে। ঈদ কেন্দ্রিক রাজধানী ও রাজধানীর বাইরে যত কর্মব্যস্ততা আছে সেগুলো তুলে ধরা হবে আজ এই আয়োজনে। পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। পবিত্র ঈদ উল ফিতরে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ সময়েও ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। রেল স্টেশন, বাস ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের পদচারণায় মুখর। বাস, ট্রেন ও লঞ্চ সব স্থানেই যাত্রীর চাপ থাকলেও ভোগান্তি নেই। নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে গন্তব্যে যাচ্ছে, ফলে ঈদে ট্রেনে ভ্রমণে কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে না। ট্রেনের সূচি ঠিক থাকায় সবাই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন। কমলাপুর স্টেশনে 3 স্তরের নিরাপত্তা দিচ্ছে রেলওয়ে পুলিশ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 120টি আন্তনগর ট্রেনের পাশাপাশি 5 জোড়া বিশেষ ট্রেন চালানো হচ্ছে। এদিকে রাজধানীর গাবতলী, কল্যাণপুর, মহাখালী, সায়দাবাদ বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় ছিল। পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, মহাসড়কে যানজট না থাকায় নির্দিষ্ট সময়ে সব বাস ছেড়ে যাচ্ছে। এছাড়া ঈদযাত্রায় ঢাকা বরিশাল, ঢাকা ভোলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যাতায়াতে নৌপথেও বাড়ি ফিরছেন অনেকে। আমি অনলাইনে টিকিট কাটতে পারছি, কোনো সমস্যা হয়নি। ট্রেনে আসা যাওয়ার যে জার্নিটা খুব ভালো লাগতেছে এখন। আজকে তো দেখলাম কোনো ভিড় নাই, ভালোই। না আইন শৃঙ্খলা বাহিনী খুবই ভালো আছে, বা ভদ্র বা খুবই সুন্দর। ঈদযাত্রার শেষ সময় বাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। সড়ক, রেল ও নৌপথে এখন উপচে পড়া ভিড়। ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে তাওহিদুল ইসলামের কাছে। তাওহিদ, সকাল থেকেই বলা চলে আপনি কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছেন, যাত্রীদের অবস্থা দেখছেন, রেল চলাচল দেখছেন। সার্বিক পরিস্থিতি আসলে কেমন দেখছেন? জুনায়েদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে মানুষ নির্বিঘ্নে স্বস্তিতে, যাত্রীর চাপ থাকলেও মানুষ নির্বিঘ্নে স্বস্তিতে মানুষ ঈদযাত্রা শুরু করছে। ঠিক তেমনই আমিও দেখতে পাচ্ছি যে কমলাপুর রেল স্টেশনে আগামীকাল আর কি সোমবার ঈদকে কেন্দ্র করে যে এই কমলাপুর সকাল থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। প্রত্যেকটা ট্রেন প্ল্যাটফর্ম ত্যাগ করছে আর যাত্রীর চাপও কিছুটা কমে, কিন্তু প্রত্যেকটা ট্রেন যখন এই প্ল্যাটফর্মে প্রবেশ করে তখন থেকে এই ট্রেনের যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এই কমলাপুরে যাতে এবছরের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয় ট্রেনের যাত্রা, সে তার সকল ব্যবস্থা কিন্তু এই রেলওয়ে কর্তৃপক্ষ করেছে। এখানে কিছুক্ষণ প্রায় ঘণ্টাখানিক আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে পরিদর্শন করে গেছেন। প্রত্যেকটা প্ল্যাটফর্মে যে আসলে কি অবস্থা, যাত্রীদের সঙ্গে কথা বলেছেন। এরপরে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন যে আসলে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন তার সঙ্গে, এবং যাত্রীদের স্বস্তিতে তিনিও স্বস্তি প্রকাশ করেছেন। বলছেন যে এবছর আসলে, এছাড়া তিনি একটি কথা বলেছেন যে বিগত বছরগুলোতে যে এই ট্রেনের টিকিট কালোবাজারের সঙ্গে যে রেলের কর্মকর্তারা জড়িত ছিলেন, এই জন্য নির্বিঘ্নে ট্রেন যাত্রীরা করতে পারেনি, যেটা এবছর নাই। এই জন্য যাত্রাটা অনেকটা নির্বিঘ্ন হচ্ছে এবং স্বস্তিতে যাত্রীরা করতে পেরেছেন। এছাড়া এখন থেকে প্রায় 21 থেকে 22টা ট্রেন ছেড়ে গেছে ঢাকা থেকে। প্রত্যেকটা শিডিউল আর কি পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী ছেড়ে গেছে। শুধু একটি ট্রেন কয়েক মিনিট বিলম্বে ছেড়েছে, কারণ ওই ট্রেনটিতে অতিরিক্ত যাত্রী উঠেছিল, এই জন্য ওই ট্রেনটা ছাড়তে একটু, তাও বেশি না, 2-1 মিনিট বিলম্বে ছেড়েছে। এখানে যে স্টেশন ম্যানেজার তিনি এমনটি জানিয়েছেন। এছাড়া রেলের ডিজি জানিয়েছেন যে আসলে শুধু ঢাকা থেকে গ্রামে যেতেই না, এবং ঈদ উদযাপন শেষে যাতে গ্রাম থেকে ঢাকায়ও মানুষ স্বস্তিতে নির্বিঘ্নে আরামদায়কভাবে ফিরতে পারে তার ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যদি এই আজকের ঠিক আবহাওয়াটা একটু উত্তপ্ত, বেশ গরম পড়ছে এবং শেষ রোজা, এতে যাতে মানুষ এই কমলাপুর রেলওয়ে স্টেশনে যদি কোনো অসুস্থ বোধ করে বা অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য সেবা দিতে প্রাথমিক মেডিকেল সেবার ব্যবস্থাও এখানে কিন্তু তারা রেখেছেন, আমরা দেখেছি। এছাড়া র্যাবকে টহল দিতে দেখেছি, রেলওয়ে পুলিশ দিয়েছে, সেনাবাহিনীও দেখেছি। এছাড়া তো সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু আমাদেরকে জানিয়েছেন আগামীকালকে যে ঈদের জামাত হবে ঢাকায়, প্রধান জামাত হবে হাইকোর্ট সুপ্রিম প্রাঙ্গণে, সেখানে যাতে কোনো ধরনের নাশকতা বা জঙ্গি হামলার সংখ্যা নাই, এমনটিও জানিয়েছেন।
আমরা যাব লঞ্চের ঈদযাত্রার খবর জানতে সদরঘাটের সহকর্মী হাসান আছেন। হাসান, আপনি জানাবেন যে সদরঘাটে আপনার ওখানে কি পরিস্থিতি ঈদযাত্রার? ধন্যবাদ তাহিদ। আপনি যেমনটা জানাচ্ছিলেন যে ট্রেনে ঈদযাত্রার আসলে বিষয়গুলো আপনি জানাচ্ছিলেন, আমি আছি সদরঘাটে। এখান থেকে আসলে দক্ষিণাঞ্চলের যে লঞ্চগুলো ছেড়ে যায় সবগুলো আসলে দক্ষিণাঞ্চল থেকে শুরু করে চাঁদপুর, তারপরে হচ্ছে আপনার ভোলা, এইগুলোর দিকে যে লঞ্চগুলো যায় সেগুলো আসলে সকাল থেকে বেশ কয়েকটা ছেড়েও গেছে। তবে তুলনামূলক যে যাত্রী সমাগম হওয়ার কথা ছিল সেই ধরনের কিন্তু যাত্রী সমাগম আমরা দেখছি না, এবং আমরা কথাও বলেছি যাত্রীদের সাথে বা কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যাত্রী সমাগম সন্ধ্যায় কিছুটা বাড়তে পারে, তবে এখন পর্যন্ত এই যে বেলা গড়িয়ে প্রায় 1টা পার হয়েছে, তো আসলে যাত্রী সমাগম কিন্তু ওই পরিমাণ দেখা মিলছে না। আর টিকিট, বসার ব্যবস্থা, আসন ব্যবস্থা সব কিছু মিলিয়ে কোনো ঘাটতি নেই। আমরা যাত্রীদের বিভিন্ন রকমভাবে জিজ্ঞাসাবাদ করেছি, তাদের কাছ থেকে জানতে চেয়েছি আসলে যে কোনো ধরনের বাড়তি ভাড়া বা বাড়তি চার্জ করা হচ্ছে কিনা। তো তারা নির্বিঘ্নে জানাচ্ছেন যে না, কোনো ধরনের আসলে বাড়তি চার্জ তাদেরকে করা হয়নি, বরং যাত্রী সুবিধার্থে বিভিন্ন রকম সুবিধা দিয়ে রেখেছেন লঞ্চ কর্তৃপক্ষ। BIWTA থেকে শুরু করে র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্য, তারা কিন্তু প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে এই লঞ্চ ঘাটে টহল দিচ্ছেন এবং বিভিন্ন রকম সমস্যার যেন সমাধান তাৎক্ষণিক হয় সে ব্যবস্থা নিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা একটা দেখেছি যে একটা লঞ্চ ছাড়ার সময় নির্ধারণ নিয়ে একটু গোলযোগ সৃষ্টি হয়েছিল এবং হট্টগোল তৈরির একটা প্রলোভন দেখানো হচ্ছিল, বারবার উৎসুক জনতা সেটা করছিল। তো পরবর্তীতে BIWTA এর হস্তক্ষেপ এসে কিন্তু আসলে সেই হট্টগোলটা না হয়ে লঞ্চটি আসলে ছেড়ে যায়, সেটা চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তো এখন সারিতে যে লঞ্চগুলো আসলে দেখছেন, কিছু যাত্রী বসা আছে লঞ্চের ভেতরে, তবে বাইরে কিন্তু আসলে যাত্রীর সংখ্যা আমরা তুলনামূলক অনেকটাই কম দেখছি। আসলে অনেকে আবার চাঁদপুর বা দক্ষিণাঞ্চলের অনেক মানুষ এই কেরানীগঞ্জ বা গুলিস্তান এলাকাতে বিভিন্ন রকম ব্যবসার সাথে জড়িত, ব্যবসা করে থাকেন। তো তারা আসলে সন্ধ্যার যাত্রাটা আসলে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, তারা সন্ধ্যার দিকে রওনা হন। আর ঈদযাত্রা যেহেতু আজকেই শেষ দিন এবং রাত পেরোলে যেহেতু ঈদ উল ফিতর, সে জায়গা থেকে সব কিছু মিলিয়ে সবাইকে কিন্তু আজকে রাতের মধ্যে ফিরতে হবে পরিবারের কাছে, ফিরতে হবে স্বজনদের কাছে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। তো লঞ্চের এই যে বিষয়টা, সেটা মানে যতটুকু আমরা মানে আশেপাশের সব বিষয়গুলো দেখলাম, তো পরিবেশ এবং যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে তারা কিন্তু কর্তৃপক্ষ কিন্তু আসলে সম্পূর্ণরূপে প্রস্তুত এবং তারা সঠিকভাবে কিন্তু আসলে প্রস্তুতি নিয়েছে এবং নিচ্ছে। তো সদরঘাটের লঞ্চ টার্মিনাল থেকে ঈদযাত্রার সর্বশেষ তথ্য এই ছিল আমার কাছে। এখন আমি যাব ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে, আছেন আমাদের সহকর্মী সজল দাস, তার কাছ থেকে জানবো ঈদযাত্রার সর্বশেষ খবর। হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশ চওড়া হাসি আর খুশি নিয়েই প্রিয়জনের কাছে ফিরছেন সাধারণ মানুষ বলা চলে। সড়ক পথের দৃশ্য সকাল থেকে এমনটিই দেখছি। সকালের দিকে কিছুটা সমস্যা ছিল কয়েকটি জায়গায়, বিশেষ করে ঢাকা থেকে বের হওয়ার পথে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট। আমি যেহেতু রয়েছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে, এই মেয়র হানিফ ফ্লাইওভার যেটি, সেই জায়গাতে সায়দাবাদ, চানখারপুল, বঙ্গবাজারের যে পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলোতে ওঠার ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়েছিল যানবাহনগুলো, যে কারণে বিশেষ করে সায়দাবাদ প্রান্তে, সায়দাবাদ কমলাপুর হয়ে মুগদা হয়ে যে সড়কটি হানিফ ফ্লাইওভারে উঠেছে, সেখানে বেশ বড় ধরনের জটলা সৃষ্টি হয়েছিল। প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা মানুষ সেখানে দুর্ভোগ পুড়িয়েছেন, কিন্তু এখন পরিস্থিতি আগের থেকে অনেকটা বদলেছে। আমি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পুরোটি সড়ক ঘুরে দেখেছি। যে কটি টোল প্লাজা রয়েছে, বিশেষ করে টোল প্লাজাগুলোতে কিছুটা বিলম্ব হয়েছে, তারপরেও সামনের দিকে গিয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজা, সেখানে যে ফিরতি পথের যে টোল প্লাজাগুলো, সেগুলোকেও আসলে যাওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ 4টি জায়গায় প্রায় 6টি থেকে 7টি টোল প্লাজা ওপেন করে রাখা হয়েছে শুধুমাত্র যাওয়ার জন্য।
আর এরপর থেকে কিন্তু যানজট কিংবা সেখানে যে জটলা সেটি একেবারে কেটে যায়। আর এই মুহূর্তে ঢাকা-মো এক্সপ্রেসওয়ে যান চলাচল একেবারেই স্বাভাবিক। শুধুমাত্র মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নেমে পোস্তগোলা ব্রিজের আগে কিছু জায়গায় যেখানে যাত্রী ছাউনি আছে সেখানে অনেক যাত্রী অপেক্ষা করছেন, সে কারণে কিছু কিছু জায়গায় যাত্রী ছাউনি কেন্দ্রিক জায়গাগুলোতে মানুষের একটু উপস্থিতি আছে এবং অপেক্ষা করছেন অনেকে, এবং অনেককে আমি দেখেছি ট্রাকে করে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কারণ অনেক বাসের টিকিট সংকট রয়েছে বলে তারা দাবি করেছেন। অনেকে টিকিট পাননি, হয়তো আগে থেকে টিকিট কাটেননি, তারা এই কারণে শেষ মুহূর্তে যাওয়ার জন্য তারা চেষ্টা করেছেন এবং টিকিট পেতে ব্যর্থ হয়েছেন, আর এই কারণে ট্রাকে যাত্রা করেছেন, যেটি কিছুটা ঝুঁকিপূর্ণ বলা চলে। আর এই ঢাকা-মো এক্সপ্রেসওয়ে আমরা সম্প্রতি দেখেছি অনেক ধরনের দুর্ঘটনার ঘটনা, এবং ঈদকে কেন্দ্র করে কোনো দুর্ঘটনা ঘটতেও পারত এমন একটা শঙ্কা ছিল, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো বড় দুর্ঘটনার সংবাদ আমি পাইনি, বিশেষ করে আজকের দিনে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের একদম কড়া নজরদারি রয়েছে এই পুরো ঢাকা-মো এক্সপ্রেসওয়ে জুড়ে, কারণ পেট্রোল টিম কাজ করছে যাতে করে কোনো ধরনের ওভার স্পিডিং কিংবা ওভারটেকিংয়ের কারণে, বেপরোয়া যান চলাচলের কারণে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে। এই কারণে আমি দেখেছি বেশ কয়েকটি পয়েন্টে দাঁড়িয়ে পেট্রোল পুলিশ মাইকিংও করছেন যাতে করে মানুষ সচেতন হন। এবং এখন যে পরিস্থিতি দেখছেন একেবারে নির্বিঘ্ন যাত্রা, যদিও ধারণা করা হচ্ছে যে, আমি ধারণা করতে পারি যে দুপুরের পরে বিকেল দিয়ে সন্ধ্যা নাগাদ হয়তো কিছুটা মানুষের উপস্থিতি আরও বাড়তে পারে, কারণ আরও কিছু মানুষ হয়তো প্রিয়জনের কাছে ঈদের খুশি উদযাপনে শেষ মুহূর্তে ঢাকা ছাড়বেন। তো এই ছিল জুনায়েদ আমার কাছে সড়ক পথের ঈদযাত্রার সবশেষ খবর। এখন পর্যন্ত স্বস্তিদায়ক, দুর্ঘটনার খবর তেমন কিছু এখন পর্যন্ত পাইনি। মানুষ কিছু ভোগান্তিতে পড়েছেন শুধুমাত্র ঢাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে, বিশেষ করে এই সড়কটিতে মেয়র হানিফ ফ্লাইওভারের যে ওঠার জায়গাগুলো সেই জায়গাগুলোতে। এই ছিল আমার কাছে জুনায়েদ। জি সজল দাস, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিজনেস আওয়ারে যুক্ত হয়ে ঈদযাত্রার খবর জানানোর জন্য। দর্শক, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে সজল দাস, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মাহমুদুল হাসান এবং কমলাপুর রেল স্টেশন থেকে তাওহিদ ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ঈদযাত্রার খবরগুলো জানানোর জন্য। আমরা রাজধানীর বাইরের আরও ঈদযাত্রার খবর জানবো, তবে একটি বিরতিতে যাচ্ছি, ফিরব অন্যান্য খবর নিয়ে, সাথে থাকুন। স্বাগত বিজনেস আওয়ারে আবারও। দর্শক, এবার ঈদযাত্রার খবর জানতে যেতে চাই রাজধানীর বাইরে। গাজীপুরের চন্দ্রায় জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জের পাটুরিয়া কাবুলউদ্দিন খান, রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে মিথুন গোস্বামী এবং কুমিল্লা মহাসড়ক থেকে HM মহিউদ্দিন যুক্ত হবেন আমাদের সাথে। শুরুতেই আমরা যাব গাজীপুরে জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, আমরা গতকাল বিকেল থেকে একটি বিষয় দেখছিলাম, আপনার চন্দ্রা এলাকায় বেশ বড় ধরনের যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে, এবং সবশেষ রাত প্রায় 11টা, সাড়ে 11টা, 12টা পর্যন্ত কিন্তু এই চন্দ্রা এলাকার যেই ফ্লাইওভার এবং নিচে যে সড়কগুলো ছিল সেখানে প্রচণ্ড পরিমাণ গাড়ির চাপ দেখা গেছে। এই মুহূর্তে কি অবস্থায় আছে আপনি যদি জানাতেন। মোরসালিন জুনায়েদ, আসলে নারীর টানে কিন্তু ঘরমুখ মানুষ বাড়ি ফিরছে। শিল্পোদ্দেশিত গাজীপুর হওয়ায় এই গাজীপুর থেকে কিন্তু উত্তরবঙ্গের কিন্তু মানে লক্ষ লক্ষ লোক কিন্তু যাতায়াত করে। আমি যদি একটু জানাই যে এই যে শিল্পোদ্দেশিত গাজীপুর হওয়ায় শিল্প কারখানা ছুটি হওয়ার কারণে কিন্তু গতকাল কিন্তু মানুষের যে একটি ঢল সেটা কিন্তু নেমেছিল। যদি সব মিলিয়ে বলি, যাত্রীর চাপ এবং যানবাহনের চাপ বাড়ায় কিন্তু কালকে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছিল, এবং বিকেল থেকে কিন্তু রাত 12টা থেকে 1টা পর্যন্ত কিন্তু যানবাহনের চাপ ছিল। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে কিন্তু এখানে কিন্তু আসলে যে যানবাহনের চাপ সব মিলিয়ে কিন্তু আসলে যানজটের সৃষ্টি হয়েছিল। আজ আমি যদি একটু জানাই যে আজ সকাল থেকে আমরা যেটা দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু যানবাহন এবং যাত্রীর চাপ থাকলেও কিন্তু ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক কিন্তু যানজটের সৃষ্টি হয়নি। থেমে থেমে কিন্তু যানবাহন চলছে, এবং যে সাধারণ যাত্রী রয়েছে, গড়মুখ মানুষ রয়েছে, তারা কিন্তু নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছেন। আমি রয়েছে এখন ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক, এই মহাসড়কের প্রাণকেন্দ্র। এখান থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই প্রান্তে যায়, এবং এই গাজীপুরের উপর দিয়েই কিন্তু 32টি জেলার যে লোক, সেই লোক কিন্তু চলাফেরা করে। আমি যদি একটু দেখাই যে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটি কিন্তু এখন যানজট নেই বললেই চলে, এবং সাধারণ যে ঘরমুখ মানুষ রয়েছে তারা কিন্তু
পরিস্থিতিতেই চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা বলছেন যে তারা কিন্তু সচেষ্ট রয়েছে, যতক্ষণ পর্যন্ত মহাসড়কে যাত্রী থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই মহাসড়কে কিন্তু তাদের যে কার্যক্রম সেটা চালিয়ে যাবে। তো এই ছিল আমার কাছ থেকে গাজীপুরের সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি মানিকগঞ্জ, আমার আর এক সহকর্মী রয়েছে। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আমরা একটু যেতে চাই মানিকগঞ্জে কাবুল উদ্দিন খান, তার কাছে যেতে চাই। দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের কি পরিস্থিতি, পাটুরিয়া ঘাটের পরিস্থিতি একটু জানাবেন। কাবুল উদ্দিন খান মানিকগঞ্জ থেকে, পাটুরিয়া ঘাটের কি অবস্থা দেখতে পাচ্ছেন একটু জানান সকাল থেকে। ধন্যবাদ। আমি এখন আছি পাটুরিয়া ঘাটের 3 নম্বর ঘাটে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলায় চলাচলের অন্যতম নৌপথ হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রোড। প্রতি বৎসর ঈদ মৌসুমে প্রচুর যানজট থাকলেও এবার কোনো ধরনের ভোগান্তি নেই। প্রতি বৎসর যানবাহনের জন্য অপেক্ষায় আছে এবার ফেরি, যানবাহনের অপেক্ষা করছে লঞ্চও। ঘাটে কোনো ধরনের লোকজনের চাপ নেই মহাসড়ক এবং রাস্তা। প্রতি বৎসর লোকজন ফেরির জন্য অপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা, এবার ফেরি অপেক্ষা করছে যানবাহনের জন্য। অনেক সময় দেখা যাচ্ছে ফেরি 1 ঘন্টার উপরে অপেক্ষা করছে। লোড হতে অনেক সময় আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছে ফেরি। লঞ্চও বসে আছে জন্য। জি কাবুল, আপনাকে ধন্যবাদ। আমরা একটু দৌলতদিয়া খবর জেনে নিলাম। আমরা একটু দৌলতদিয়া ঘাট অর্থাৎ রাজবাড়ী থেকে মিথুন গোস্বামীর কাছ থেকে একটু নদীর ওই প্রান্তের খবরটি জেনে নিতে চাই। মিথুন, কেমন দেখছেন এই নৌপথের যান চলাচল? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দেশের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল, এই পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ এই দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে কিন্তু দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যেয়ে থাকে, কিন্তু প্রতি বছর যে দুর্ভোগ ছিল এই ঘাটটি, সেটি কিন্তু সম্পূর্ণই ভিন্ন। আমরা খুব সকাল থেকে দেখেছি যে এই রুটে কিন্তু ঢাকা থেকে যেসব যাত্রীরা কাটাঘাড়ি এবং ব্যক্তিগত পরিবহনে আসছিল তারা কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে আসছিল এবং তারা এখান থেকে তাদের গন্তব্যে যাচ্ছে। কিন্তু আমি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই চিত্রটা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। এখন কিন্তু ব্যক্তিগত যানবাহন এবং যাত্রী সংখ্যা অনেকটা কম, তবে কিন্তু পরিবহনের চাপ রয়েছে, তবে ভোগান্তি নেই। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম, যাত্রীরা আমাদেরকে জানিয়েছে যে বিগত বছরগুলোতে যেরকম ছিল তার থেকে অনেক ভালোভাবে আসলে এবছর তারা গন্তব্যে পৌঁছাতে পারছে। তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে সড়ক পথে তাদের কি অবস্থা, কতটুকু নিরাপত্তা। তারা বলেছিলেন যে পুলিশ প্রশাসনের যে সরব উপস্থিতি তার কারণে কিন্তু তাদের যে ভাড়ার বিষয়টি থাকে ঈদকে কেন্দ্র করে, সেই ভাড়াটিও কিন্তু এত বেশি নেওয়া হচ্ছে না। তাদের এই ভাড়া নিয়েও কিন্তু তেমন কোনো অভিযোগ নেই। তবে একটি বিষয় কিন্তু এখান থেকে একটা পরিলক্ষিত হচ্ছে যে যেহেতু এই দৌলতদিয়া ঘাটটা গুরুত্বপূর্ণ একটি রুট, যার কারণে এখান থেকে যারা কাটা গাড়িতে আসছে তারা কিন্তু এখান থেকেই 3 চাকার যে মাহেন্দ্র, যেটাকে 3 হুইলার বলা হয়, তো এই গাড়িতে করে কিন্তু অনেকেই ঝুঁকি নিয়ে কিন্তু যাতায়াত করছে। বাস ওভারটেক করে কিন্তু এগুলা চলাচল করছে মহাসড়কে, তার কারণে কিন্তু অনেকটাই ঝুঁকি রয়েছে। এই জন্য কিন্তু অনেকটাই কিন্তু প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। পুলিশ বলছে যে আসলে তাদের এই 3 হুইলারকে বন্ধ করার জন্য কিন্তু তারা যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে এবং যতটুকু পারছে এই 3 হুইলারদের মামলা দিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে ঈদ যাত্রা সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জি মিথুন গোস্বামী, আপনাকে ধন্যবাদ। আমরা একটু কুমিল্লার খবর জেনে নিতে চাই। সহকর্মী মহিউদ্দিন আছেন, খুব সম্ভবত আলেখার চর এই এলাকাটিতে। মহিউদ্দিন, আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কুমিল্লা অংশ থেকে একটু জানান যে সড়ক পথে এই অংশে কি অবস্থা দেখছেন যান চলাচলের? ধন্যবাদ মোরসালিন। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী স্থান কুমিল্লা আলেখাছর এলাকায়। আসলে কুমিল্লা ঢাকা রাজধানী থেকেই ছুটি
শুরু হওয়ার পর থেকেই নারীর টানে রাজধানীবাসী যখন চাটছে প্রথম দিকেই, যদিও গাড়ির চাপ না থাকে, এখন কিন্তু যাত্রীবাহী বাস কিন্তু চাপ রয়েছে এবং যাত্রীদেরও চাপ রয়েছে। বিশেষ করে মহাসড়কের মধ্যে যাত্রীবাহী বাসের চেয়ে প্রাইভেট যে বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে, ব্যক্তিগত গাড়ি, সে ব্যক্তিগত গাড়ি কিন্তু চাপ বাড়ছে। আমি যদি একটু মহাসড়কের অবস্থান আপনাদেরকে দেখাই, এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে প্রায় 105 কিলোমিটার সড়ক জুড়েই কিন্তু মহাসড়কের হাইওয়ে পুলিশ এবং স্থানীয় যে থানা রয়েছে, থানা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং স্কাউটের সদস্যরা গত 9 দিন থেকে তারা দায়িত্ব পালন করছে, যাতে সাধারণ মানুষ এই ঈদ যাত্রায় তাদের নারীর টানে সুস্থভাবে যাতে তারা গন্তব্য পৌঁছতে পারে। এই কুমিল্লার অংশে প্রায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, স্কাউট সহ প্রায় 2000-এরও অধিক তারা সদস্যরা গত এক সপ্তাহ ধরে নিয়োজিত রয়েছেন। আজকে সন্ধ্যার পর থেকেই স্কাউটের যে সদস্যরা রয়েছে তাদেরও আজকে দায়িত্ব শেষ হবে। আমি একটু কথা বলতে চাচ্ছি যে যারা স্কাউটের সদস্য রয়েছেন, নির্বিঘ্নে কেমন কাটছে এই ঈদের যাত্রা? জি, আসলে আমরা বাংলাদেশ স্কাউটস রোভার রিজিয়ন, বাংলাদেশ পুলিশ হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে আমরা প্রায় 2 শতাধিক রোভার স্কাউট এবং আমাদের 2 শতাধিক ছাত্র জনতা সহ আমরা কুমিল্লার যেই 105 কিলোমিটার মহাসড়ক, সেখানে আমরা বিগত 9 দিন যাবৎ সার্ভিস দিয়ে যাচ্ছি। আসলে আমাদের যে একটা টার্গেট ছিল যে এই বছরের ঈদটা অনেকটাই যানজটপূর্ণ হবে, সেই ক্ষেত্রে আমাদের অনেকটাই স্বস্তি আমরা দেখতে পাচ্ছি। মহাসড়কে তেমন একটা আমরা যানজট ফেস করে নেই। আমরা আজকে আগামীকাল আমাদের ঈদ উল ফিতর, পবিত্র ঈদ উল ফিতর, আর আজকে আমাদের সন্ধ্যা 7টা পর্যন্ত আজকে আমাদের শেষ ডিউটি। আমরা আজকেই আমাদের ডিউটি সম্পন্ন করে আমরা আমাদের যে যার বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিব আর কি। তো আমাদের টার্গেটটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ যেন স্বস্তিতে ঈদের মধ্যে তাদের দেশে ফিরে যেতে পারে, তাদের দেশের বাড়িতে ফিরে যেতে পারে, সেটাই আমাদের টার্গেট। আর সেই টার্গেটে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। যেমনটি বলছিলেন, স্কাউটের যে সদস্যরা আসলে তারা এই গত এক সপ্তাহে সাধারণ মানুষের নির্বিঘ্নে যাতে বাড়িতে যেতে পারে, এটাই ছিল তাদের প্রত্যাশা। তো এই ছিল কুমিল্লা এলাকার স্তর থেকে যে HM মহিউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ রাজধানীর বাইরে যে যান চলাচলগুলো, সেই জায়গাগুলো দেখে নিলাম। আমরা একটু যেতে চাই ঈদ কেনাকাটার খবর জানতে কয়েকটি বিভাগীয় শহরে। চট্টগ্রাম থেকে নয়ন বুড়া জয়, রাজশাহী থেকে মতিউর মুর্তজা এবং রংপুর থেকে রেজাউল করিম মানিক আমাদের সাথে যুক্ত হবেন। শুরুতেই চট্টগ্রামে যেতে চাই। জয়, এই বছর অর্থাৎ বন্দরনগরীতে ঈদের যেই কেনাকাটার পরিস্থিতি কেমন দেখলেন? ধন্যবাদ মুরসালিন আপনাকে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু একেবারে শেষ মুহূর্তে ঈদ কেনাকাটায় নেমে পড়েছে চট্টগ্রামের মানুষ। যারা চট্টগ্রামে বসবাস করেন অন্য ডিস্ট্রিক্ট থেকে, তারা কিন্তু বাড়ি ফিরে গেছেন। আর চট্টগ্রামে যারা বাসিন্দা আছেন তারাই কিন্তু এখন নেমে পড়েছেন, যেহেতু শেষ সময়। আজ চাঁদ রাত হতে পারে, তো চাঁদ দেখলেই কিন্তু কাল পবিত্র ঈদ উল ফিতর। তো আসলে মধ্যপ্রাচ্যের সাথে তাল মিলিয়ে কিন্তু আসলে একদিন পরে কিন্তু চট্টগ্রাম সহ সারা দেশে ঈদ হয়। তো এবারে তার কোনো ব্যতিক্রম হবে না বলে আশা করছেন। এই কারণে একেবারে সকাল থেকে আমরা দেখছি রোজা রেখেই কিন্তু এখানে যারা কাপড় কিনতে পারেনি তারা ছুটে এসেছেন। শেষ মুহূর্তে কিনতে গেলে দাম একটু কম পেতে পারে, এই কারণেই কিন্তু আসলে শেষের জন্য অপেক্ষায় থাকেন। আবার দেখা যায় কসমেটিকের দোকানগুলোতেও ভিড় করছে, যারা পোশাক কিনে ফেলছেন তারা কসমেটিকের দোকানগুলোতে ভিড় করছেন। আমরা একটু দেখা যায় মানুষের যে ঢল নেমেছে, একই সাথে যে কাপড়ের দোকানগুলো একটু দেখানোর চেষ্টা করছে। এখানে সাজিয়ে রাখা হয়েছে, লুঙ্গি থেকে নিয়ে শাড়ি থেকে নিয়ে বিভিন্ন রকমের পোশাক এখানে আছে। এতদিন ধরে যে রোজা শুরু থেকে বেচা বিক্রি তেমন না থাকলেও রোজা যত বাড়ছে ততই কিন্তু আসলে বেচা বিক্রি অনেক বেড়েছে। তো সব মিলে বলা যায় কিন্তু আসলে বেচা বিক্রি যেমনটা হচ্ছে তেমনিভাবেই কিন্তু আসলে যে আজকে রাতভর বিক্রি হবে এমন আশা করছেন এখানে যারা বিক্রেতারা আছেন, তারাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন তাদের যে আশা, তারা যেমনটা জানিয়েছেন যে তাদের যে টার্গেট ছিল এবার বেচা বিক্রি তাদের টার্গেট অনেকটা ফিল আপ হচ্ছে বলে তারা মনে করছেন। এমনকি দেশীয় পোশাকের চেয়েও কিন্তু বিদেশি পোশাকও কিন্তু তাদের দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছিল। তবে বিদেশি পোশাকের চেয়েও ঈদের সময় কিন্তু দেশীয় পোশাকের দিকে সবার নজর থাকে, এবারে তার কোনো ব্যতিক্রম নয়। এই ছিল আবার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছে রাজশাহীতে মর্তুজার কাছে।
সারা দেশের মতো রাজশাহীতেও ঈদ বাজারের সর্বশেষ মুহূর্তের কেনাকাটা চলছে। ক্রেতা বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে যারা এখনো ঈদের কেনাকাটা করেননি তারা কিন্তু ঈদ মার্কেটে এসে শেষ মুহূর্তে পছন্দের পোশাক কিনছেন। আমরা এই মুহূর্তে রাজশাহীর সাহেব বাজার মার্কেটে রয়েছে। এখানে বিভিন্ন ধরনের পোশাক বিক্রি হচ্ছে। বিশেষ করে দেশি বিদেশি কাপড়ের পাশাপাশি আফগানি, চীনা, পাকিস্তানি, ভারতীয় বিভিন্ন পোশাক কিন্তু বিক্রি হচ্ছে। বিশেষ করে যদি আমরা বলি যে ভারতীয় গাউন, পাকিস্তানি গাউন, দেশি বিদেশি নাইরা সেট, যেগুলো প্রায় 1500 থেকে 6000 টাকার মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। এর বাইরে যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু এই ধরনের পোশাকেই বেশি পছন্দ করছেন। এর পাশাপাশি বিভিন্ন দামের পোশাক রয়েছে, যেমন গারারা সেট রয়েছে 2200 থেকে 5000 টাকা, পাকিস্তানি ফার্সি বিক্রি হচ্ছে 3500 থেকে 15000 টাকা পর্যন্ত। এর পাশাপাশি পাকিস্তানি অরগাঞ্জা 3 পিস বিক্রি হচ্ছে 1800 থেকে 5000 টাকা, ভারতীয় ননি ফক বিক্রি হচ্ছে 1500 থেকে 7000 টাকা। বিভিন্ন দামের পোশাক বিক্রি হচ্ছে। সামর্থ্য মতো মানুষ পোশাক কিনছে। একেবারে শেষ মুহূর্তের এই কেনাকাটা চলছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রংপুর থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী মানিক। আমরা হচ্ছে মানিকের কাছে। রাজশাহীর খবর, আমি রয়েছি রংপুর নগরীতে। আপনি জানেন যে আসলে রাত পোহালে ঈদ, এই ঈদকে অর্থাৎ উৎসবকে সামনে রেখে আসলে রংপুরের যে মানে নগরীতে তিল ধারণের ঠাঁই নেই। আপনি দেখতে পাচ্ছেন যে আমি রয়েছি অর্থাৎ নগরীর সুপার মার্কেটের সামনে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে ফুটপাত থেকে শুরু করে সব জায়গায় অর্থাৎ তিল ধারণের ঠাঁই নেই। অর্থাৎ মানুষ কিন্তু শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে। বিশেষ করে এবারে অর্থাৎ যেহেতু আপনি জানেন যে রংপুরের মানুষ নিম্ন আয়ের মানুষ, সেখানে কিন্তু ফুটপাতে অর্থাৎ কম দামি কাপড় যেখানে, সেখানে অসংখ্য ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি কাপড় কিনতে আসছেন, তো দাম কেমন দেখছেন এবং অর্থাৎ কম দামি কাপড়ে ভিড় করছেন কেন একটু বলবেন আমাদের। আমি সাধারণত এখানে কাপড় কিনতে আসিনি, অন্য দ্রব্যাদি কিনতে আসছি। তো যাই হোক, এখানে আর কি দাঁড়ায় আছি, দেখতেছি মোটামুটি কম দামি কাপড়ের প্রতি বা মানুষের একটু আকর্ষণটা বেশি আর কি। তো ভালো, খুবই, কারণ মানুষের আমরা কথা বলছিলাম একজনের সাথে, তারা কিন্তু বলছেন যে কম দামি কাপড় তারা কিনতে আসছেন। একটু মনে তোমার সাথে কথা বলতে চাই, একটু কথা বলবে। এই যে কাপড় কিনতে আসছো, দাম কেমন দেখছো, কোনটা কাপড় এবার বেশি পছন্দ? সবই কাপড় পছন্দ। দাম কেমন? ভালো। কেনাকাটা শেষ? হ্যাঁ শেষ। আমরা কথা বলছিলাম ক্রেতাদের সাথে, একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই আপনার সাথে। এই কাপড় বিক্রি করছেন, কম দামি কাপড় বিক্রি করছেন, কেমন সারা পেয়েছেন এবারে? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, কম দামি পোশাক যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আগের রমজানের থেকে আজকে এই রমজানটা একটু হালকা, বেচা কিনা একটু হালকা, তারপর আলহামদুলিল্লাহ যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। আমরা কথা বলছিলাম বিক্রেতাদের সাথে, তারা বলছেন যে তাদের এই উৎসব মুখর পরিবেশে কালকে যেখানে ঈদ অনুষ্ঠিত হবে, সেখানে অর্থাৎ মানুষের যে অর্থাৎ। ধন্যবাদ রেজাউল করিম মানিক আপনাকে ঈদের কেনাকাটার খবর জানার জন্য। দর্শক, আমরা চট্টগ্রাম, রাজশাহী এবং রংপুরের ঈদের কেনাকাটার খবর শুনছিলাম। আমরা একটু রাজধানীতে ঈদের কেনাকাটার খবর জানতে চাই। বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আছেন আমাদের সহকর্মী সুকন্যা আমির। সুকন্যা আমির, ঈদ বলা চলে একেবারেই সমাগত। আমরা রাজধানীর বাইরের কয়েকটি বিভাগীয় শহরে ঈদ কেনাকাটার খবর জেনে নিলাম। ঈদ একটি লম্বা ছুটি পড়ে গিয়েছে এবং অনেক মানুষ কিন্তু ঢাকা ত্যাগ করেছেন। রাজধানীর শপিং মলগুলো আসলে কি অবস্থায় কেনাবেচা চলছে এখন? এই মুহূর্তে রয়েছে আমি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, এবং যেহেতু বলছেন যে রাজধানীবাসীর প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু চলে গেছে বাড়িতে, যেহেতু আজকে রাত পোহালে কালকে ঈদ। এবং আমি যেটি দেখেছি যে রাজধানী বসুন্ধরা সিটির যে সকল শপিং মলগুলো রয়েছে, একদম চাঁদ রাতের কেনাকাটা তারা করছেন। যারা আসলে পরিবারের সকলের জন্য কেনাকাটা সম্পন্ন করেছেন, নিজের জন্য ছোটোখাটো কিছু বাকি রয়েছেন, তারাই কিন্তু আসছেন মার্কেটে। এবং যদি বলা যায় যে বিপণী বিতানগুলোর মধ্যে পোশাকের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে মোটামুটি ভিড়, এবং সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে অন্যান্য অ্যাক্সেসরিজের যে দোকানগুলো রয়েছে, অর্থাৎ ব্যাগ, জুতো, স্যান্ডেল, কসমেটিক্স, জুয়েলারি,
অন্যান্য প্রসাধনী সামগ্রী যেগুলো রয়েছে সেই দোকানগুলোতে কিন্তু ভিড় দেখা যাচ্ছে। এবং আরেকটি কথা বলে রাখা ভালো যে গতকাল পর্যন্ত বিভিন্ন শোরুম যে পরিমাণ ডিসকাউন্ট দিয়েছিল, অর্থাৎ ঈদ সালামি অফার নামে যেই অফারটি দিয়েছিল সেটি কিন্তু আজকে তুলনামূলক কিন্তু একটু বেশি, অর্থাৎ যদি বলা যায় যে 10% থেকে শুরু করে একদম 50% পর্যন্ত কিন্তু ছাড় রয়েছে। এবং যারা অন্যান্য অ্যাপস ইউজ করছেন তারাও কিন্তু এক্সট্রা ছাড় পাচ্ছেন বিভিন্ন পোশাক আশাক কেনা কাটাতে। বিক্রেতাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে প্রথম দিকে কিছুটা খরা থাকলেও বেশ পরবর্তী অর্থাৎ প্রথম সপ্তাহ রোজার পরবর্তী সপ্তাহগুলোকে কিন্তু একদম জমজমাট হয়ে ওঠে প্রতিটি শোরুম। এবং আজকে যেহেতু চাঁদ রাত, বিভিন্ন স্টাফ যারা রয়েছে দোকানের তারাও বাড়ি যাবেন, সুতরাং একটু তারা বলছেন যে একটু ঢিলেমি তারা করছেন এবং ক্রেতার সমাগমও তুলনামূলক কম। তবে তারা যেটা আশা করছেন যে ইফতার পরবর্তী সময়ে একদম মধ্যরাত পর্যন্ত এই সব বিপণী বিতানগুলোতে কিন্তু ভিড় বাড়বে। এবং রাজধানীর বাসিয়ায় যারা রয়েছেন, যারা আসলে ছোটোখাটো কেনাকাটায় ব্যস্ত, তারা এই সময়টা আসলে ব্যস্ত সময় পার করছেন পরিবার পরিজনকে নিয়ে। শেষ মুহূর্তের কেনাকাটাই বলা যায় যে তারা ব্যস্ত সময় পার করছেন। বসুন্ধরা সিটি শপিং মল থেকে ঈদ বাজারের এই ছিল আমার কাছে সর্বশেষ। সুকন্যা আমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ ঈদ বাজারের খবর জানানোর জন্য। দর্শক, একটি বিরতির সময় হয়েছে, আমরা ফিরবো ঈদের যে বাজার, শপিং মল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে কেনাকাটা তার খবর নিয়ে। সাথেই থাকুন। আবার স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জনপদের শিল্প বাণিজ্যের খবর। দর্শক, ঈদকে কেন্দ্র করে নিত্য পণ্যের বাজার পরিস্থিতি জেনে নিব। কুষ্টিয়া থেকে মাহতাবুদ্দিন লালন, বগুড়া থেকে আব্দুল সালাম বাবু এবং শরীয়তপুর থেকে বিধান মজুমদার যুক্ত হবেন আমাদের সাথে। শুরুতেই কুষ্টিয়ায় মাহতাবুদ্দিন লালনের কাছে যেতে চাই। লালন, রমজানের বাজার পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে রাখার সম্ভব হয়েছিল, তবে চালের বাজার কিন্তু একেবারেই নিয়ন্ত্রণে আনা যায়নি। কুষ্টিয়ার মোকামগুলোর খবর জানাবেন। ধন্যবাদ জুনায়েদ। আমি আপনাকে চালের বাজারের খবর যদি জানাই, প্রথমেই জানাতে হবে, আপনি জানেন দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের মিলার এবং এখানকার ব্যবসায়ীরা যেটি আমাকে জানিয়েছেন যে আসলে ধানের সংকটের কারণে কিন্তু আসলে চালের দাম বেড়েছে এবং সেই বাজারটি কিন্তু এখন বর্তমানে কিন্তু মিনিকেট যে চাল সেটি কিন্তু অতীতের সকল রেকর্ড ভেঙে 86 থেকে 87 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। এবং মিলাররা যেটি বলছেন যে আসলে এই দামটি কমবে শুধুমাত্র বড় মৌসুমের যে ধান চাষ হয়েছে সেই ধানটি ওঠার পরেই কিন্তু আসলে চালের দামটি হয়তো বা কিছুটা নিয়ন্ত্রণে আসবে। আমি পাশাপাশি যদি আরেকটু বলি, নিত্যপণ্যের যে বাজার, সেই বাজার আসলে কুষ্টিয়াতে কিন্তু পুরো রমজানেই কিন্তু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল এখানকার প্রশাসন। ব্যবসায়ীরাও কিন্তু আসলে যেটি বলছিলেন যে আসলে প্রশাসনের চাপে কিন্তু তারা অনেকটা আসলে নিয়ন্ত্রণের মধ্যে ছিলেন, কিন্তু শেষ অবস্থাতে এসে অর্থাৎ ঈদের আগের দিন, ঈদ আসন্ন, ঈদের আগের দিনে এসে কিন্তু আসলে সব জিনিসের দামই কিন্তু আসলে কুষ্টিয়ার বাজারে বেড়েছে। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে সরবরাহ সংকটের কারণে এবং একসাথে সবাই কেনাকাটা করার কারণে কিন্তু আসলে এই বাজারটি বেড়েছে বলে তারা বলছেন যে আসলে এই সব ধরনের সবজি থেকে শুরু করে মাছ মাংস সব পণ্যের দামই কিন্তু আসলে কুষ্টিয়ার বাজারে সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম এবং দেশি জাতের যে মাছগুলো রয়েছে সেইগুলোর দাম কিন্তু আসলে অস্বাভাবিক হারে বেড়েছে। তো ছিল আমার কাছ থেকে কুষ্টিয়ার বাজারের সর্বশেষ। আমি চলে যাচ্ছি বগুড়াতে, সেখানে অপেক্ষা করছেন আমার আরেক সহকর্মী আব্দুল সালাম বাবুর কাছে। আমরা শুনছিলাম বাজারের পরিস্থিতি কুষ্টিয়া থেকে। আমরা বগুড়ার খবর জেনে নেব, তবে তার আগে আমরা একটু শরীয়তপুরে বিধান মজুমদারের কাছে যেতে চাই। বিধান মজুমদার, আমরা শরীয়তপুরের যে নিত্যপণ্যের বাজার তার খবর জেনে নিতে চাই আপনার মধ্য দিয়ে। আমরা একটু চেষ্টা করছি সংযোগ স্থাপনের জন্য। বিধান মজুমদার, শরীয়তপুরের নিত্যপণ্যের বাজারের পরিস্থিতি একটু জানাবেন।
জি, রমজানের শুরুতে কিন্তু যে কাঁচা পণ্য ছিল, কাঁচামাল বিশেষ করে শাকসবজির দাম কিন্তু অনেক কম ছিল এবং কি মানুষ কিন্তু অনেকটাই স্বস্তি ছিল, কিন্তু বর্তমানে কিন্তু আমরা বাজারে ঘুরে দেখেছি বেশ কিছু জিনিসের দাম কিন্তু একদম আকাশ ছোঁয়ায় বলা চলে। কেননা যেই বেগুন গত এক সপ্তাহ আগেও 30 টাকা কেজি বিক্রি হয়েছে, সেই বেগুন কিন্তু এখন 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও যে আমরা শশার কেজি কিন্তু এখন 90 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ এই শশাও কিন্তু গত এক সপ্তাহ আগে 30 টাকা বিক্রি হয়েছিল। পাশাপাশি অন্য সব যেই কাঁচা শাকসবজি রয়েছে, টমেটো, এগুলো 20 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। পেঁয়াজ যে রয়েছে তা 40 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া যে লেবুর দামের তেমন কিন্তু একটু তারতম্য ঘটেনি, এখনো কিন্তু সেই 60 টাকায় কিন্তু রয়েছে। তো সব মিলিয়ে যে বিধান মজুমদার, ধন্যবাদ আপনাকে বাজার পরিস্থিতি জানানোর জন্য। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।